দর্শক, এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা। আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। গওহর নঈম ওয়ারা, আপনাকে স্বাগত চ্যানেল 24 স্টুডিওতে। শুরুতেই জানতে চাই আসলে আকস্মিক এই ভয়াবহ বন্যার কারণ কি বলে আপনি মনে করেন, এবং বাংলাদেশের পক্ষে কেন আগাম সতর্কতা পাওয়া সম্ভব হলো না? ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আগাম সতর্কতা আমরা দিতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের আবহাওয়া অফিস এটা না জানার কোনো কথা না। কারণ এখন প্রযুক্তি এমনভাবে আমাদের নাগালের মধ্যে পৌঁছে গিয়েছে, আমরা পরিষ্কারভাবে এই পূর্বাভাসটা দেওয়া সম্ভব ছিল যে কোথায় মেঘ আছে এবং মেঘে কেমন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা আসবে। এই বৃষ্টি আসলে জোয়ারের সময় আসছে। আমাদের পূর্ণিমা ছিল ওই সময়। তখন সাগরের উত্তাল থাকবে, সাগরের পানি ঠিক মতন যেতে পারবে না এবং পানিটা আটকে যাবে। এই জিনিসগুলো কোন কোন এলাকায় এটা হতে পারে এটা আমাদের খুব পরিষ্কারভাবে জানা যেত। আপনারা দেখেছেন যে বিবিসি, সিএনএন তারা বলতে পারে যে ঢাকায় কবে বৃষ্টি হবে আর কবে হবে না। এটা যদি সম্ভব হয় তাহলে এটাও আমাদের বোঝা মতন প্রযুক্তি আছে এবং এটা যে কেউ এটা বুঝতে পারবে। কিন্তু পরের ঘটনাগুলো তাদেরকে একটু মিলিয়ে দেখতে হবে যে কখন বৃষ্টি হবে এবং তখন সাগরের অবস্থা কি থাকবে এবং উপরে যে আমাদের এই নদী অববাহিকার উপরের অংশে যতগুলো আহ রিজার্ভার আছে বা আমাদের ব্যারেজ আছে, এই ব্যারেজের পানিগুলা যদি বেড়ে যায় এবং সেই ব্যারেজের পানি যদি চলে আসে তাহলে কি অবস্থা হবে? এই জিনিসটা প্রেডিকশন যদি করতে না পারি তাহলে আমাদের আবহাওয়া অফিস নিয়ে যথেষ্ট চিন্তার ব্যাপার আছে এবং এদেরকে সেভাবে তৈরি করতে হবে এবং এই তথ্যটা মানুষের কাছে পৌঁছানোটাও একটা খুব জরুরি ব্যাপার। সেটা সময় মতো করতে পারে নাই। এটা আমি বলব। আরেকটা হচ্ছে যে যারা যে সমস্ত ব্যারেজ থেকে পানি আসছে তাদের একটু আমাদের জানানো উচিত ছিল যে আমাদের ব্যারেজ লিক হচ্ছে অথবা ব্যারেজের আমরা খুলে দিয়েছি। যেভাবেই হোক এই পানি তোমাদের কাছে যাবে এবং এতদিনের মধ্যে এত ঘন্টার মধ্যে যাবে। সেইটা আমাদের সাথে সেই বোঝাপড়াটা হয়তো তাদের নাই। সেজন্য আমরা কিন্তু ব্যারেজ থেকে যে পানিটা আসলে সেটা তো ওই দেশের ভিতর দিয়ে অনেকটা পথ পেরিয়ে তারপর আমাদের এখানে ঢুকেছে। এইটুকু আন্দাজ তো আমাদের করতে পারা উচিত ছিল, আমাদের বোঝা উচিত ছিল। আমি আমাদের ব্যর্থতাকে বড় করে দেখব। অবশ্যই জনাব গওহর নঈম ওয়ারা, আরেকটি বিষয় জানতে চাই যে বন্যাকালীন সময়ে আমরা প্রতি বছরই বিভিন্ন স্থানে বাঁধ ভাঙনের খবর পেয়ে থাকি। এত বছর পরও আসলে কেন এই টেকসই বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি? এখন বাঁধ যেটা আমাদের দেশের ভিতরে আছে বিভিন্ন জায়গায় যে পানিটা আটকানোর জন্য যে বাঁধ বা কুল ছাপিয়ে যদি জনপদে না আসে সেটা আমাদের দেশে খুবই ভালো বাঁধ আছে। আমরা যেগুলো তৈরি করেছি ৯১ সালের পরে আমরা শুধু সেটা যদি অনুসরণ করতাম যে মানুষকে সম্পৃক্ত করে বাঁধগুলো তৈরি করা, যেটা ৯১ সালের বন্যার পরে আমরা বা জলোচ্ছ্বাসের পরে চর আলেকজান্ডারে এবং চর ফ্যাশনে করেছিলাম। এই বাঁধগুলো এখনো টিকে আছে। সেখানে যে জিনিসটা করা হয়েছিল সেটা হলো স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে এবং তাদেরকে বাঁধটা তাদের কাছে বুঝিয়ে দেয়া, তাদেরকে লিজ দেয়া, তাদের রক্ষণাবেক্ষণ করা। এইটা কেন আমরা করি না সেটা অনেক কোটি টাকার প্রশ্ন। করি না কারণ আমরা চাই না যে বাঁধগুলো ভালোভাবে থাকুক। আমাদের নিয়তে কোনো গন্ডগোল আছে। কিন্তু এই প্রযুক্তি এই উদাহরণ আমাদের দেশেই আছে। আমরা যদি বাঁধটা যাদের রক্ষা করার জন্য তাদের হাতে যদি বাঁধের মালিকানা ছেড়ে দিই, তাহলে বাঁধগুলো ঠিক মতন থাকবে। আমরা সাতক্ষীরায় দেখেছি মানুষ সারারাত জেগে বাঁধ পাহারা দেয়। তারা জোয়ারের কেটে গেলে ভাটার মধ্যে একসাথে হাজার, হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ে বাঁধটা মাটি ঠিক করে। তো এই বাঁধ দিয়ে যারা এইভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, বাঁধকে মেরামত করতে পারে, বাঁধকে রক্ষা করতে পারে, তারা কেন বাঁধের মালিকানা পাবে না? এটা তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। তাদের সাথে আলাপ করে তাদের জায়গায় তাদেরকে দিয়ে বাঁধ তৈরি করে এবং বাঁধের মালিকানা তাদেরকে দেয়া। তাহলে আমাদের বাঁধগুলো টেকসই হবে। জি, জনাব গওহর নঈম ওয়ারা, আপনি জানেন যে ভয়াবহ আকস্মিক বন্যায় এখনো ১১টি জেলা ভাসছে, বানের জলে ডুবে আছে আসলে জেলাগুলোর অধিকাংশ এলাকা। দুর্যোগ ব্যবস্থাপনায় আসলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আমাদের যেটা শুরু হয়েছে উদ্ধার কাজটা আরো আমাদের বেগবান করতে হবে। কিন্তু যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে খাবার দিতে হবে এবং আপনি দেখেছেন আকস্মিক এই বন্যায় মানুষ এক কাপড়ে বেরিয়ে এসছে। অন্য আমাদের
গাইবান্ধা বা রংপুরে বা এইসব এলাকায় যে বন্যা হয়, সে বন্যার সময় মানুষ বাড়ি থেকে প্রস্তুত হয়ে যেতে পারে। কিছু তারা নিয়ে যেতে পারে। এরা প্রায় খালি হাতে এক কাপড় এসছে, যেটা গত বছরে বা তার আগে সিলেটে আমরা দেখেছি। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার তাদের খাবার, যেটা রান্না করা খাবার হতে হবে, এবং সেখানে আমাদের খাদ্য অভ্যাসটা মাথায় রাখতে হবে। আমরা সিলেটে যেটা দেখেছিলাম, মানুষ যখন খাবার দেওয়া হচ্ছিল তাদেরকে, আমরা ওই এলাকার মানুষের জন্য আতপ চালটা তাদের পছন্দ, আমরা সিদ্ধ চাল নিয়ে গিয়েছিলাম। সেটা সেখানকার জন্য প্রযোজ্য ছিল না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং শিশুদের জন্য খাবার দিতে হবে, কিন্তু কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে। যারা একদিন আগে এসছে তারা কিন্তু এক কাপড়ে এখনো আছে। এই কাপড়টা তাদের কাছে খুবই দরকার। এটা বিভিন্ন বয়সের মানুষের কিন্তু শাড়ি, লুঙ্গি এবং গামছা, এগুলো তাদের খুব দরকার। এগুলো তাদের দিয়ে আমাদের শুরু করতে হবে। কিন্তু মানুষের যেটা বেশি দরকার হচ্ছে, সেটা হচ্ছে যোগাযোগের করার জন্য। মানুষের একেক জনের সাথে আরেকজন কথা বলতে পারছে না, এবং এই এলাকার প্রচুর মানুষ আমাদের বিদেশে বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন, প্রবাসীরা আছে। প্রবাসীরা আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু তারা তাদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না। এই জায়গাটা আমাদেরকে নজর দিতে হবে। মোবাইলের ব্যবস্থা করতে হবে, চার্জারের ব্যবস্থা করতে হবে। যেখানে, যেখানে মানুষ আছে সেখানে চার্জার যেন তারা চার্জ দিতে পারে এবং মোবাইল টাওয়ার গুলো চালু থাকে, সেই দিকে আমাদের বড় করে নজর দিতে হবে। জি। এখন যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই মানুষগুলাকে সুস্থ স্বাভাবিকভাবে আ বাঁচিয়ে রাখা, এবং এদেরকে ফেরত যাওয়ার, পানি নাম কমার সাথে, সাথে তারা যেন ফেরত যেতে পারে, সেটার একটা ব্যবস্থাপনা করা। তো এখন এদেরকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কতগুলো জিনিসের প্রতি নজর দিতে হবে। তাদের খাওয়া-দাওয়া, আ পানি এবং ওষুধপত্র। প্রবীণ যারা আছেন অনেকে, তারা যেহেতু খুব দ্রুত তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে, আমাদের মনে রাখতে হবে এরা অনেকেই তাদের সাথের ওষুধগুলো আনতে পারে নাই, যেটা আমাদের এই রিলিফ শপিং লিস্টের মধ্যে নাই আমার মনে হচ্ছে। যেমন ধরেন, যারা নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খান, তারা যদি না আনতে পারেন, তাদের জন্য ভয়ানকর একটা আ দিন অপেক্ষা করে আছে। ডায়াবেটিস যারা নিয়মিত খাচ্ছেন ওষুধ, এবং যারা আ আমাদের যক্ষ্মার চিকিৎসা ব্যবস্থার মধ্যে আছে, এই ধরনের পেশেন্টরা বা রোগীরা বা মানুষরা যেন এই ওষুধ থেকে বঞ্চিত না হন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকগুলো ভুল করছি, সেই ভুলগুলো থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি এবং এগুলো যেন না করি। যেমন ধরেন, অনেকে মোমবাতি ব্যবস্থা করছে, এবং যেহেতু আলো নাই ঘরগুলোতে দিতে হবে। কিন্তু এই মোমবাতি আমাদের দেশে এখন কিন্তু মোমের মোমবাতি পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা প্যারাফিনের মোমবাতি। এবং এই প্যারাফিন যদি জ্বালানো হয়, ওইখানে যদি শিশুরা থাকে তাদের শ্বাসকষ্ট শুরু হবে। ৬ মাসের বা কম বয়সী শিশু থাকলে হয়তো মরেই যাবে, এমন অবস্থা হতে পারে। তো সেই কারণে আমাদের মোমবাতিটা পরিহার করা দরকার। আমাদের চার্জার বা এই ধরনের কোনো কিছুতে যেতে হবে। নাহলে কেরোসিনের হেরিকেন বা এই ধরনের ব্যবস্থাপনার মধ্যে যেতে হবে। কোনো অবস্থাতেই আমরা প্যারাফিনের মোমবাতি যেন না দিই। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর খাবার যেটা দিচ্ছি, সেটা যেন এমন খাবার দিতে হয় যেটা খাবার সাথে, সাথে আমাদের প্রচুর পানি খেতে না হয়। যেমন আমরা খিচুড়ি যেটা দিচ্ছি, সেই খিচুড়িটা একটু নরম হলে ভালো। যদি আমাদের একটু শক্ত খিচুড়ি হয় তাহলে পানি খেতে হবে। পানি এখন নাই। আমরা বোতলে কত পানি দিব? সেইজন্য আমাদের ফিটকিরির ব্যবস্থা করতে হবে, যাতে তারা কলসে পানিটা ধরে, বৃষ্টির পানি ধরে অথবা কোনো পানি ধরে সেটাকে তারা পরিশুদ্ধ করে খেতে পারে, এবং ফিটকিরি যদি ঠিক মতন দেয়া যায়, তাহলে ৯০ ভাগ জীবাণু এটা নষ্ট হতে পারে। তো আমাদের এই পানির ব্যবস্থাপনায় যেতে হবে, এবং যদি আরো বেশি দিন থাকতে হয়, তাহলে এদের গোসলের ব্যবস্থা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যা আমরা শুধুমাত্র খাবারের দিকে তাকালে চলবে না। আমি যেটা ১ম এই বলেছিলাম, এরা অনেকেই আসছে একটা কাপড়ে, বিশেষ করে নারীদের আরেকটা কাপড় দরকার। সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত যতগুলা রিলিফ যাচ্ছে তার ভিতরে খাবারই যাচ্ছে প্রধান। কিন্তু কাপড়-চোপড়টা খুবই দরকার, গামছা দরকার। স্যানিটেশন এর জন্য আমাদের মেয়েদের যে স্যানিটারি ন্যাপকিন, এটা না হলে ছোট, ছোট গামছা যেন আমরা দিতে পারি, সেটা দিয়ে তারা কাজ সারতে পারে, এবং এর সাথে, সাথে এই বর্জ্যগুলোর ব্যবস্থাপনাটাও আমাদের মাথায় রাখতে হবে। না হলে এই আ আশ্রয় কেন্দ্রগুলা কিন্তু আ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখের একটা আখড়া হতে পারে। এরপরে যেটা আমাদের করা দরকার হবে, এবং এখানে যারা এসছে অনেকেই অ্যা পড়ুয়া আছে, যারা স্কুলের, কলেজের পড়াশোনা করে, এরা বই খাতা আনতে পারে নাই। আমাদের এই রিলিফ আইটেমের ভিতরে বই খাতা
এটাও আমাদের রাখতে হবে যেন তারা এটা সেপ্টেম্বর মাস চলে আসছে। অক্টোবরের পরেই পরীক্ষা শুরু হবে। নভেম্বরে পূজার ছুটির পরে অনেক জায়গায় স্কুল ফাইনাল গুলো, ক্লাস ফাইনাল গুলো হবে। তো সেটা মাথায় রেখে আমাদের এই ত্রাণ সামগ্রীর ব্যাপারটা দেখতে হবে। আমি ভয় পাচ্ছি যে এরা অনেকেই তাদের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসতে পারে না এবং এটা নষ্ট হয়েছে। আমাদের যখন বড় রিলিফ যাবে, সরকারিভাবে যে রিলিফ গুলা যাবে তখন যেটা নিয়ম আছে আমাদের ন্যাশনাল আইডি নাম্বার ধরে তাদেরকে দিতে হয়, নিতে হয়। এবং এই কাজটাও খুব দ্রুততার সাথে করতে হবে। যদি কারোর ন্যাশনাল আইডি হারিয়ে গিয়ে থাকে তাহলে যেটা কোনো রকম কষ্ট ছাড়াই সে পেতে পারে তাকে যেন অপেক্ষা করতে না হয়। রেজিস্ট্রেশনে যারা যাতে যুক্ত আছেন তারা যেন ইমিডিয়েটলি এই কাজটা শুরু করতে পারে বন্যার পানি নেমে যাওয়ার সাথে, সাথে সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে। জি, জনাব গওহর নঈম ওয়ারা, শেষ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এবার আকস্মিক বন্যা হলেও ভবিষ্যতে আসলে এই ধরনের বন্যার ভয়াবহ ক্ষতি থেকে বাঁচার জন্য কী ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের যে ব্যবস্থাপনা আছে, আমাদের যে সরকারিভাবে বলা হয় স্ট্যান্ডিং অর্ডার যেটা ধরে আমরা আগাতে পারি, কাজটা করতে পারি জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন লেভেলে পরিকল্পনা তৈরি করে সেভাবে প্রস্তুত করা। যেমন এখন দেখছেন কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে নৌকা আনতে হচ্ছে। অথচ নৌকা স্থানীয়ভাবেই পাওয়া সম্ভব ছিল। সেইটার ব্যবস্থাপনা আমাদের দুর্যোগ প্রস্তুতির যে ব্যবস্থাপনা, দুঃখের বিষয় হচ্ছে এই কমিটিগুলা দুর্যোগ শুরু হলে মিটিং হয়। এর আগে কোনো ওইভাবে মিটিং হয় না। এটা একটা আমাদের কাজ। আরেকটা হচ্ছে এই কমিটিগুলাতে তরুণদের সংযুক্ত করতে হবে। দরকার হলে আইন সংশোধন করে হলেও এইগুলাতে তরুণদের সংযুক্ত করতে হবে এবং তাদেরকে সম্পৃক্ত করতে হবে এমনভাবে যেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে তাদের অংশগ্রহণ থাকে এবং বাস্তবায়নে তাদের অংশগ্রহণ থাকে। আমরা দেখেছি তরুণরা দেশটাকে পাল্টাতে পারে। তো তাদের সেই সুযোগটা দেয়া উচিত। এখানে যারা কমিটিতে আছে তারা সবাই বয়োবৃদ্ধ, কেউ চাকরির কারণে আসছে, কেউ রাজনীতির কারণে আসছে। কিন্তু তরুণরা নাই। আমাদের দেশে অনেক স্কাউট আছে, অনেক ন্যাশনাল ক্যাডেট করে ছেলেমেয়েরা আছে, গার্লস গাইডরা আছে। তাদেরকে এই কাজে সম্পৃক্ত করতে হবে। এবার একটা খুব ভালো সুযোগ তৈরি হয়েছে যে আ আমাদের ইউএনওরা সবসময় একটা অভিযোগ করতেন যে আমরা কাজ করতে পারি না। এমপি সাহেবরা আমাদের ঘাড়ের উপর বসে থাকে, উপজেলা চেয়ারম্যানরা বসে থাকে। এরা আমাদেরকে বিভিন্নভাবে আ সিদ্ধান্তকে অন্য পথে চালিত করে এবং এখন সেটা নাই। কারণ তাহলে ইউনিয়ন পরিষদের কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা খুব ভালোভাবে কাজ করতে পারে যদি তারা তরুণদের এ কাজে সম্পৃক্ত করে এবং আগামীতে তরুণদেরকে এই কমিটিগুলাতে সম্পৃক্ত করতে হবে এবং বড়ভাবে বিশেষভাবে তাদেরকে সম্পৃক্ত করতে হবে যেন তাদের হাতে এটার ব্যবস্থাপনাটা থাকে। সেটা আমাদের মাথায় রাখতে হবে।